ভিতরে টস মাল আছে। আর আপনার মনটা খারাপ করলেন না, মন তো খারাপ, ভিতরে ঢুকেন, মনটা ফুল করে দেবো। কি হয়েছে নাগর? এরকম করছো কেন? ঝুপড়িতে থাকি বলে কি আমার কোনো দাম নেই? জানি তুমি হোটেলে যাও, রিসোর্টে যাও, মেলায় সুন্দর সুন্দর ফুল তোমার কাছে আছে। আমার দিকে চেয়ে দেখো, দেখো দেখো, আমি কিন্তু খারাপ নই। কি হলো, কথা তো বলো। বুঝেছি সস্তা হচ্ছ, আমি কিন্তু সস্তা নই। আমাকে সবাই পায় না, আমি সবার কাছে যাই না। একবার আমাকে ধরে দেখো, দেখো দেখো, কি হয়েছে নাগর? তোমার কি কোনো সমস্যা আছে নাকি? অন্য কেউ হইলে তো এতক্ষণ আমার উপরে ঝাঁপাইয়ে পড়তো, কিন্তু তুমি তুমি আমার দিকে তাকায়েও দেখছো না কেন? নাগরের কি আমাকে পছন্দ হয়নি নাকি? নাকি ঝুপড়িতে এসেছো বলে দাম দিচ্ছ না? বুঝতে পেরেছি নাগরের হোটেলে যাওয়ার অভ্যাস আছে। আগেই বলতে, আগে বলে আমি একটা হোটেলে রুম বুক রাখতাম, সব বুঝে গেছি। আমি সস্তা দেখে আমার সাথে কথা বলছো না, কি করবো? কপাল, সবই কপাল। কপাল না হলে কি আর এখানে ঝুপড়িতে থাকি? আমার বাপ তো মরে গেছে কোন আগে, কিন্তু মা খুবই সুন্দর ছিল। কিন্তু টাকা পয়সার কষ্টে আমাকে পালতে পারছিল না পেরে আমার মা আরেকটা বিয়ে করে নিল। কিন্তু ওই লোকটাও কিন্তু ভালো ছিল না, আমার দিকে খুব খারাপ ভাবে, বাজে ভাবে, নোংরা ভাবে তাকাতো। কিন্তু আমার মা আমাকে খুব ভালোবাসতো, লেখাপড়া করাতো, আমাকে খুব যত্ন করতো। এইভাবেই আমি বড় হতে শুরু করলাম। আমার মা একসময় অসুখে মারা গেল। ওই যে বাপ আমার দিকে খারাপ নজরে তাকাতো, সে তখন সুযোগ পেয়ে গেল, তখন নিয়ে নিল সুযোগটা নিয়ে নিল। আমি কোন রকমের জানে প্রাণে বেঁচে গেছিলাম, পালিয়ে যাই, পালিয়ে শেষ পর্যন্ত রেশমা খালা আমাকে বাঁচিয়ে দিল, এখানে নিয়ে আসলো। মাথার উপরে একটা ছাদ, চারদিকে 4টা দেয়াল আমাকে দিল। কিন্তু সেই দেয়াল, সেই ছাদ তো আমাকে শান্তি দেয় না, সুখ দেয় না। আমি কি করব? কি বলবো আমার কথা? যেটা ভয় পেয়েছিলাম, যে ভয়ে আমি এত দূর পালিয়ে আসলাম, দেখো আজ এই যে নসিব দেখেছ, এই নসিবে ওটাই লেখাই আছে।
দিন রাত 24 ঘন্টা এখন আমার এটাই সঙ্গী হয়ে গেছে। বাদ দাও, আমার এই বিষাক্ত জীবনের কথা কি করো? তুমি বলো, তোমার কথা বলো। তোমার মনটা কেন এত খারাপ লাগছে? কি হয়েছে আমাকে বলো তো খুলে। তুমি তো আমাকে মেলায় অবাক করছো। এখানে যারা আছে তারা একটা মিনিট সময় নষ্ট করে না, এসেই জামা কাপড় খোলা শুরু করে দেয়। আর তুমি তুমি এত সুন্দর একটা মেয়ে তোমার সামনে বসে আছে, টাকা ছই না, আমাকে দেখতে কি এতই খারাপ লাগছে তোমার? তুমি যাও না কেন? যাও কেন? হ্যাঁ যাই, আমি যেতে চাই। কে নিয়ে যাবে আমাকে? কে নেবে? কে নিয়ে যাবে এই অভিশপ্ত জায়গা থেকে? আমাকে নিয়ে যাবে কেউ না। বলতেই পারবে মানুষ চলে যাও চলে যাও, কিন্তু নেওয়ার বেলায় কেউ নাই। ঠিক আছে, আমি তোমার নিয়ে যাবো। যাবো আমার সাথে? তুমি নিয়ে যাওয়া আমাকে, এটা মুখে বলা সম্ভব, কিন্তু কাজে করে দেখানো সম্ভব না। তুমি শুধু বলার কাজ বলছো, নিয়ে যেতে পারবে না। এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না। তুমি যাইতে চাইলে আমি কেন নিব? তোমার যদি আমার সাথে যেতে কোনো সমস্যা না থাকে তাহলে চলো। তুমি নিয়ে যাবা সত্যি আমাকে? আমি যেতে চাই, এই বিষাক্ত জায়গা থেকে আমি চলে যেতে চাই, কিন্তু তোমার কিন্তু হেভি ঝামেলা হবে এখান থেকে আমাকে নিয়ে যেতে। তুমি কি পারবে? সেই ঝামেলা মোকাবিলা করতে পারবে? পারবা তুমি আমার এই হাতটা একটু শক্ত করে ধরতে? চলো। ভাই আপনি এখনই বাইরে গেলেন? ওনাদের নিয়ে বাইরে কই যাবেন? আমি একে নিয়ে যাচ্ছি। নিয়ে যেতেছে? কই যেতেছে? কই নিয়ে যাবো সেটা জানি না, কিন্তু এখানে আরো থাকবে না। এখান থেকে আমি ওকে নিয়ে যাবো। আপনি বললে তো মানবে না, ঝামেলা আরো আছে। রেশমা আপা তো এটা মানবে না। বুঝতে পারছি, শুনেন, আপনার রেশমা আপাকে বলবেন যত টাকা লাগে আমি দিব, কিন্তু ও এখান থেকে আর এখানে থাকবে না। টাকা পয়সা রেশমা আপার এখন বিষয় না। রেশমা আপা এখন মানবে কিনা সেটা হলো বিষয়। আর তাছাড়া এত রাইট করে আপনি ওনার নিয়ে কই যাবেন? সেটা জানি না। আমার বাসা কিন্তু খালি আছে, আমার বউ বাপের বাড়ি গেছে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে চলেন আমার বাড়িতে থাকবেন। না না, আপনার ঝামেলা হবে, দরকার নেই। না না, আমার কোনো ঝামেলা হবে না। ঝামেলা বরং ওই যে রেশমা আপারে নিয়ে ঝামেলা হইতে পারে। এক কাজ করে দিলে রেশমা আপারে বুঝে শুনে এক ব্যবস্থা করুন। চলেন চলেন চলেন, আসেন 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 আসেন। এই যে এটি হলো আমার গরিবের বাসা। আপনারা বসেন বসেন। বউ বাড়িতে নাই তো, তাই আপনার কি ব্যবস্থা করি? যতদিন খুশি থাকবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। বস। আমরা এখানে থাকলে আপনার কোনো সমস্যা হবে না তো? আমার কি সমস্যা হইব? আপনার সমস্যা হইব কিনা এইটা কর। শোনেন, এই যে এই ঘরের এই সাইডে হলো রান্নাঘর, আর এই সাইডে হলো গোসলখানা, আর খাটের নিচে বিস্কুট আছে, মুড়ি আছে, আবার এই সাইড দিয়ে আছে সবজি। আপনারা চাইলে ইচ্ছে করলেও রান্না বান্না করে খেতে পারবেন। আর যদি প্রয়োজন পড়ে ঘরের পিছে একটা টং দোকান আছে, ওখান থেকে আপনি বিস্কুট চানাচুর যা বলছেন খেতে পারবেন। না না, সমস্যা নেই। আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না। আমাদের কাছে টাকা আছে, আর আপনি আমাদেরকে এখানে থাকতে দিচ্ছেন, এটাই তো অনেক বেশি। এটা কোনো কথা বললেন? টাকার কথা বললেন আপনি? আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার টাকার কথা বলছেন, আমার এটা ভালো লাগলো না। আপনি রাগ করছেন? রাগ করবেন না, ওরকম করে বলেনি। আসলে দুজন মানুষ হঠাৎ করে চলে আসলাম, একটা খরচ টরচের তো একটা ব্যাপার থাকে, এই লেগেই বলেছে। সে যাই হোক, আপনারা যেহেতু আমার বাসার মেহমান, সেহেতু আপনাকে সমস্ত দায়িত্ব আমার।
আপনার বহু বাড়িতে আসবে কবে? তাহলে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখতাম, সবকিছু চিনে নিতাম। না হচ্ছে কি, আমার বউর মানে আমার নতুন অতিথি এই তো করে, তো একলা একলা তো আমার বউ পারবো না, এই জন্য বাপের বাড়িতে গেছে। আপনি আপনার বহুকে অনেক ভালোবাসেন তাই না? ভালোবাসুন না কেন কন? ভাইরা বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন চাইরা আমার কাছে আইসে, ঠিক আইসা গরিবের সংসার কত কষ্ট করতেছে, তারপর কি সুন্দর সংসারটা আগলে রাখছে, তারে আমি ভালো না বেসে পারি কোন? কি বলছেন? এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। তবে একটা জিনিস আমিও জানি, একটা মানুষকে যদি কেউ ভালোবাসে সেই মানুষটার জন্য সব কিছু করা যায়। এই দুনিয়াতে তার হাতটা ধরে সব জায়গায় যাওয়া যায়। ইসরে সারাক্ষণ খালি আমি নিজের বকর বকর নিজেই করতেছি, সকাল থেকে মনে হয় আপনারা কিছু খান নাই। আপনারা বসেন, আমি আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ বসেন। আরে কি করছো? সিগারেট খাবে নাকি? হাত মুখ ধুয়ে আসো। দরজা লাগাস। দাঁড়াও, তুমি কুসুম না? তোমার বাবার তো ওই গ্রামে মধু দোকান আছে। অত ছোট দেখছি তোমারে, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো। কি ব্যাপার তোমাকে তখন দিন বদলাই গেছে। তোমার বাবারে কত টাকা দিয়ে সহযোগিতা করছি, এখন আর আমার খবর তো তোমরা রাখো না। আচ্ছা চাচা, আমি তো সব জানতাম না। আমি আব্বারে কমনে যাই আপনার সাথে দেখা করতে। ইস, এমন করে কেউ চাচা ডাকে? দেখো, ভিতর থেকে আমি এখন অনেক জোয়ান, বাইরে থেকে যতই বুড়ো দেখা যাও, শুধু চুলগুলো একটু কমে গেছে মাথায়, বুঝো নাই? তুমি তো ছোটবেলায় কত আমগো বাগান থেকে এসে পেয়ারা চুরি করে খাইতা। এখন চলো আমাকে বাসায়, চলো পেয়ারা খাওয়াবো। আপনার এখন থেকে ভাইয়াই বলবো। এখন আমি যাই ভাইয়া। এত তাড়াহুড়ো করতেছো কেন? চলো আমার বাসায় চলো, তোমার হাত দুটো একটু দেখি। আপনি যদি আমার চাচা না হতেন, মুরব্বী না হতেন, তাহলে আপনার দেখে নিতাম। বস, রাগ করেন, একটা কথা কই। মায়া মানুষ সুন্দর হলে একটু দেমাগ থাকে, আর একটা সত্যি কথা কি, মায়ারা কিন্তু সেই সুন্দর। বেশি কইও না, কয়দিন পর এই তোমাকে ম্যাডাম হইব। আমি ওর বাপের সাথে কথা বলতেছি, একটা ব্যবস্থা তো করবোই। ভাই আমি সেই মানে বস। হ্যাঁ চলো। কিরে, এরা কারা? বস, এরা গতকালকে গ্রামে আইছে। আমাকে মাঝি আছে না, মাঝির বাড়ি তুলছে। শুনলাম পোলাটা নাকি শহর থেকে আইছে। আচ্ছা, আর ওই মায়াডারে আমার কেমন কেমন জানি লাগতেছে। সেইটাই, মায়েরারে কেমন জানি বেদের মেয়ে লাগতেছে। বেশভূষা তো তাই মনে হয়। মাঝির তো শহরে কোনো আত্মীয় স্বজন আছে বলে মনে হয় না। হ বস, এটা আপনি ঠিক কইছেন। আমার মনে হয় এখানে অনেক বড় একটা গাবলা আছে। ঘাপলা তো অবশ্যই আছে, এই ঘাপলা তো বের করতে হবে। তুই খবর লাগা, ঠিক আছে? আমার জানা। ঠিক আছে বস, আমি দেখতেছি, আপনি একদম চিন্তা করবেন না। ওকে চলো।
এই যে দেখো, ওই যে ঘরটা দেখছো, এই ঘরটা কিন্তু আমাদের ঘরের মতো। হ্যাঁ, এই গ্রামে অনেক সুন্দর সুন্দর বাড়ি ঘর আছে। তো তখন থেকে আমি একা একা কথা বলে যাচ্ছি, তুমি কোনো কথা বলছো না। একা একা কথা কতক্ষণ বলবো আর বলো তো? আমার কথা বলতে ভালো লাগে না, তুমি বলতেছো আমি শুনতেছি, আর তোমার কথা শুনতে আমার ভালোই লাগে। বলো। তোমার কথা শুনতে ভালো লাগে? ঠিক আছে, আমি তোমাকে মিলাই কথা শোনাবো। জানো, এই যে এই গ্রামটা দেখছো না, এই গ্রামটা কিন্তু আমাদের গ্রামের মতো সুন্দর, অনেক সুন্দর। কিন্তু এই গ্রামের পাজি মোড়লটা আমাদের বাহির করে দিল। তারপর থেকে আমরা আর গ্রামে যেতে পারলাম না। তারপর কি হলো? তারপর থেকে আমরা নৌকায় নৌকায় এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি। নৌকাতে নৌকাতে ঘুরে বেড়াচ্ছ মানে? আর তোমাদের গ্রাম থেকে বের করে দিল কেন? আমরা কয়েকটা পরিবার মিলে এরকম একটা সুন্দর গ্রামের একটা সাইডে থাকতাম। আমাদের বড়রা কিন্তু সাপের খেলা দেখাতো, মা খালা এরা সাপের খেলা দেখাতো, আর আব্বা চাচা এরা কিন্তু ওঝা ছিল, বিষ নামাতো, ভূত নামাতো। আর আমরা কিন্তু স্কুলে পড়তাম। কিন্তু একদিন কি হলো জানো তো, গ্রামের মোড়লের সাথে আমাদের মধ্যে গন্ডগোল লেগে গেল। তারপর গ্রামের মোড়ল আমাদের গ্রাম থেকে বাহির করে দিল। এরপর কি হলো? তারপর আর কি হবে, এইভাবেই চলছিল। আমার বাবার অনেক অসুখ হয়ে গেল, বাবা অসুখে পড়ে গেল, মারাও গেল। আমায় চেয়েছিল যে আমাকে নিয়ে একাই থাকবে, কিন্তু সর্দার থাকতে দিল না। আমাদের ওই পরিবারের মধ্যে একজনের সাথে আমার মায়ের বিয়ে দিয়ে দিল। খুব মারতো, আমার মাকে খুব কষ্ট দিত, আমাকেও ধরতে আসতো। খুব খারাপ লোক ছিল, মারতে মারতে আমার মাকে মেরেই ফেললো। আমার মাটা আমাকে রেখে চলে গেল, আমি তো অনাথ হয়ে গেলাম। তারপর ওই বদ লোকের পাল্লা থেকে বাঁচার জন্য আমি চলে গেলাম আরেক জাহান্নামে। কিন্তু সেখানে যদি রেশমা খালা না থাকতো না, সেখানেও আমার কপাল খুব খারাপ ছিল। তোমার ভাই বোন? না, আমার বাবার ঘরে তো আমি একাই ছিলাম, কিন্তু আমার যখন দ্বিতীয় বিয়ে হলো, ওই ঘরে একটা বাচ্চা হয়েছিল, সে তো ছোটতেই মারা গেছে। আর দাদা দাদি সে তো আগেই মরে ভূত। জানো, মিলাই দিন পর এত কথা বললাম, কতদিন মনের কষ্টগুলো মনের মধ্যে রেখে রেখে নিজেকে কুড়ে কুড়ে খেয়েছি। আজকে তোমাকে বলে না অনেক হালকা লাগছে। তুমি আমার কথা শুনবে এটা তো আমি কখনো ভাবতেও পারিনি। শোনো কুদ্দুস মিয়া, ওই যে মামুন মিয়ার বাড়িটা আজকে কয়েক বছর ধরে মনে করো টাকাগুলো নিয়ে রেখেছে, সুদ আসল তো কিছু দেয় না। এইবার আমি ওর ওই জমিটা দখল করবো। কি কন? এইবার কিন্তু ওই বাড়িটা আমি দখল করবো, আপনারা সবাই আমার সাথে থাকবেন। বাস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাখ তোর সালাম কালাম, তোর একটা কাজ দিছিলাম, ওই মাঝির খবর নিছিলি? বস আমি সব খবর নিয়ে আইছি, মাঝি আমার সব কইছে। আর আপনারা আমি কথাটা এখনই বলতাম। কি কস? তুই মাঝিরে কেমনে পাইলি? কি কইছে তাড়াতাড়ি ক আমায়। মাঝিরে তো নদীর পারে পাইছি, গিয়া দেখি ওই পারে মানুষ বেরাইতেছে। পরে শালারে ধরলাম, শালাই তো কিছুই কইতে চায় না। যে আপনার কথা কইলাম ফরফরাইয়া সব কয়ে দিছি। কস কি? তারপর মাঝি কইলো ওই পোলার মায়া নাকি তার নৌকার যাত্রী ছিল, এই গ্রামটা ঘুরতে আইছে আর মাঝির বাড়িতে আশ্রয় নিছে। বস একটা কথা কইলো কি মাঝি জানেন, ওই পোলার মায়া নাকি জামাই বউ আবার একসাথে থাকে। স্বামী স্ত্রী জামাই বউ? কি কস? এই মাঝি হারামজাদা তোরে মিথ্যা কইছে। একটা শহরে পোলার সাথে একটা বাইদার মাইয়া কেমনে কি হিসাবটা কোনোভাবে বুঝতে পারতেছে। হয় মাঝি তোরে মিথ্যা কিছু কইছে, নইলে ওই পোলাটা মাইয়েরা ওরা মিথ্যা কিছু কইছে। বস আমারও মনে হয়েছে যে মাঝি আমার লোক বাটপারি করতেছে। মাঝি বারবার কইতেছে ওরা জামাইবো জামাইবো, তখনই আমার সন্দেহ লাগছে গাবলা তো কিছু একটা আছে। আপনা তো শোন, একটা কাজ কর, ওই পোলাডার মায়েরারে আমার কাছে নিয়ে আসবে, আর মাঝি ওই বাটপারের বাচ্চারে আমি ধরতেছি, ওর মুখ থেকে কিভাবে সত্যটা বের করা লাগে সেটা আমার ভালোভাবে জানা আছে। তুই যেইভাবে পারস ওই পোলাডার মায়েরারে আমার সামনে হাজির করবি,
এই গ্রামে আমি লুঙ্গি পরে ঘুরে বেড়াই আর পোলা মেয়ে প্যান্ট শার্ট করে ঘুরে বেড়াবে। জামনে পারস হাজির কর, আর ওই মাঝির বাচ্চারে আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে? হ বস, আপনি একদম টেনশন নেবেন না, আমি বিকালে ওকে দুইটারে ধরে আনতেছি বস। আচ্ছা যা, এখন চলে যা। আচ্ছা বস, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। চলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা এদিকে? সব ঠিকঠাক আছে তো? ইয়েস স্যার, সবকিছু ঠিকঠাক আছে। আর সাসপেক্ট এখন পর্যন্ত আমার কবজাতেই আছে স্যার, কিন্তু একটা প্রবলেম, সে তো কোনো কথা বলতে চায় না স্যার, কিচ্ছু বলে না। কথা বলা না মানে? সে কি এখনো কিছু স্বীকার করেনি? না স্যার, কোনোভাবে তার পেট থেকে কোনো কথা বের করা যায় না। সামান্য সিম্পল একটা কথা তাকে বলানোর জন্য আমাকে সারাটা দিন বকবক করতে হয়। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো তার সঙ্গে সবসময় থাকছি, আর হয়তো অল্প কয়েকটা দিন লাগবে আমার। আপনি দেখবেন স্যার, আমি সব কিছু কথা ওর পেট থেকে বের করেই ছাড়বো। না স্যার, এমনিতে কোনো সমস্যা নেই। স্যার ছেলেটার একটা প্রবলেম দেখেছি, সে সব সময় কিছু না কিছু ভাবতে থাকে, চুপচাপ থাকে। আমি এত কথা বলি, কোনো রিপ্লাই তো করেই না। আমার দিকে বাজে নজরে তাকানোর তো আসলে মনে হয় না সে ছেলে। তার মধ্যে আমি এরকম কোনো খারাপ কিছু দেখিনি স্যার। জাস্ট কয়েকটা দিন স্যার, আপনি আমাকে ভরসা করেন, আমি আপনাকে কথা দিচ্ছি কয়েকদিনের মধ্যে আমি সমস্ত ইনফরমেশন আপনার কাছে জানব। না স্যার, এই রিস্কটা এখন নেওয়া যাবে না। যেহেতু সাসপেক্ট আমাদের কাছে কিছু বলছে না, আমরা অধৈর্য হয়ে গেলে কিন্তু স্যার সবকিছু অন্যরকম হয়ে যাবে। তাই স্যার আমরা একটু ধৈর্য ধরি, সময় হলে আমি সবকিছু আপনাকে জানাবো স্যার। কিন্তু আপনারা আশেপাশে আমাকে ব্যাকআপ হিসাবে একটু সাপোর্ট দেবেন স্যার। ওকে স্যার, বাই। কি হয়েছে? আমার দিকে এরকম করে তাকিয়ে আছো কেন? আমার পিছনে কোনো ভূত দেখেছো নাকি? ভূত দেখবো কেন? তোমাকে দেখছি। তুমি কি ভূত নাকি? কেনে আমাকে দেখছো কেন? আমাকে দেখার কি আছে? না, আজকে ভালোভাবে দেখলাম, তুমি অনেক সুন্দর আছো, মিষ্টি মেয়ে। আমি তো আগে থেকেই সুন্দর ছিলাম, তুমি আমার দিকে তাকিয়ে দেখো না। আমার দিকে তাকিয়ে তো দেখো না, আমার সাথে কথাও বলো না। দুটা দিন ধরে এই ঘরটার নিচে আমরা দুজন একসাথে থাকছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, কিন্তু আমার সাথে কথাও বলছো না, আমাকে একটু ধরেও দেখছো না। কেন, কোনো সমস্যা আছে নাকি তোমার? জি বস। জি আমি একদম ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আর আমি যে জায়গায় আছি এখানে কেউ আমাকে ওইভাবে চিনতেও পারেনি, কোনো কিছু টেরও পাইনি, অতএব আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না না বস, গ্যাঞ্জাম করবো কেন? এখানে আমার গ্যাঞ্জাম করার কোনো প্রয়োজন নেই। আমি যে জায়গাটায় আছি সেই জায়গার মানুষগুলো খুব ভালো, অথবা আমি খুব সেফ আছি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। রাখি তাহলে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কে ফোন করেছিল? অফিস থেকে? বস? অফিস যাচ্ছ না বলে তোমাকে বকেছে মনে হয় নাকি?
মন টন খারাপ দেখছি। ঠিক আছে, ভুলে যাও। যে কথায় ছিলাম, এই যে ঘরটার মধ্যে দুদিন থেকে আছি, আমাকে তোমার ভালো লাগে না? কেন লাগে না? কোন সমস্যা থাকলে বলতে পারো। কেন? তোমার সাথে থাকতে হলে কি তোমাকে টাচ করতে হবে? তা লয় তো কি, তা লয় তো কি, আমরা দুজন এই ঘরের মধ্যে একসাথে থাকছি দুদিন থেকে। আমাকে একটু ধরেও দেখলে না, আমার সাথে কথাও বলছো না। কোনো সমস্যা আছে তোমার? সমস্যা আছে কি নাই সেটা জানানোর জন্য টাচ করতে হবে, তাই তো? পারলে না, পারলে না, এবারও তুমি পারলে না। তোমার আসলে কোনো অকাত নেই, এই জন্য তুমি পারলে না। আমি আসলে খোলা পাইতে ঢুকে গেলাম, আপনার জিজ্ঞেস পারলাম না। আচ্ছা, আপনাকে কোনো অসুবিধা খাওয়া দাওয়া? না না বারেক ভাই, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। আমরা খুব ভালো আছি, খুব ভালো জায়গায় ঘুমাচ্ছি, একটা ঘরের মধ্যে থাকতে দিয়েছেন, খুব নিরাপদ, খুব ভালো হয়েছে। এই যে দুজন অপরিচিত মানুষ এসে আপনার বাড়িতে থাকছে, এটা কেউ কাউকে থাকতে দেয় বলুন? আরিয়ান সাহেবের মন খারাপ নেই? হ্যাঁ, মন তো খারাপ হওয়ার কথাই। গরিবের বাড়িতে আছেন, কি খাইতেছেন না খাইতেছেন আমি তো কোনো খোঁজ খবর রাখতে পারতেছি না। তারপরে বাড়ির মধ্যে কিছু নাই খাওয়ার মতো। তারপরেও অসুবিধা হলে আপনি আমারে বলবেন। কিন্তু আপনি আমাদের নিয়ে একটুকু চিন্তা করবেন না বারেক ভাই, আমরা এখানে খুব ভালো আছি বললাম না। দেখেন, আপনি যা যা করেছেন আমাদের জন্য, আমরা এমনিতে আপনার কাছে ঋণী হয়ে গেছি। আমরা খুশি, মেলাই খুশি। আপনারা কি সারাক্ষণই বাসার মধ্যে ছিলেন? বাইরে কোথাও যান টান নেই? গ্রামটা তো ঘুরতে গেছিলাম, খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার গ্রামটা তো এত সুন্দর, আমি দেখালাম বাবুটাকে যে দেখেন এই গ্রামটা আমার গ্রামের মতোই সুন্দর। কোন দিকে গেছিলেন? ওই পশ্চিম দিকটাতে গিয়েছিলাম। আপনি যদি পূব দিকে যান দেখবেন আরো সুন্দর, আপনাকে দুজনের খুব ভালো লাগবে। ঠিক আছে বারেক ভাই, আমরা তাহলে কালকে পূর্ব দিকটাতে ঘুরে আসবো। কিন্তু আজকে আপনি কি থাকবেন না বাড়িতে? না, ওই পাশের গ্রামে তো আমার শ্বশুর বাড়ি, অনেকদিন যেমন যাই না, তো চিন্তা করলাম যে বউ আর মেয়ের দেখাই, সেজন্যই আজকে যাইতেছি শ্বশুর বাড়িতে। শোনেন, আপনারা একটু সাবধানে থাকবেন কিন্তু, হ্যাঁ, আর একটু খিলটা লাগায় রাখবেন। আসি দিলে? ঠিক আছে বারেক ভাই, আমরা একদম ঠিকঠাক থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে। কি হয়েছে? আমাকে তোমার ভালো লাগে না? আমার দিকে দেখতে ভালো লাগে না? কি হয়েছে বলো? দরজাটা লাগাই দিস। দেখ, এদিক তো দিয়ে আসো। ওই যে দেখছো, ওই যে লাল গরুটা একদিন আমাকে এমন করে ঢিস দিয়ে দিয়েছিল। বস, ওকে সাহস কত বড় দেখছেন, আপনার সামনে দিয়ে চলে গেল, আপনার সালাম দিল না? তাই তো দেখতেছি, এই দুইটারে আমি রাস্তায় নেমে নেমে খুঁজতেছি, আর আমার দেখেও না দেখার ভান করে চলে গেল। ডাক এই দুইটারে। এই পুলাই, এদিকে আহ। আমাদের বলেছে, চলো তো দেখি। আইতাছে বস। আমাদের বলেছেন? আপনারা যে বসের সামনে দিয়ে গেছেন, সালাম দিছেন? ও, উনি হুজুর আছে। সালাম হুজুর, সালাম। আরে আপনি বলদ নাকি? উনি হুজুর হইব কেন? উনি হচ্ছে মোড়ল, আমাদের এলাকার একজন সম্মানিত লোক। ও, আমরা কি করব? আমরা কি করব মানে? মস্করা করো? এই গ্রামে আমার সাথে দেখা করার জন্য মানুষ রাস্তায় দাঁড়ায় থাকে, আর তোমরা আমার দেখেও না দেখার ভান করে চলে যাও।
হ্যাঁ এই তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তোমাদের দুইজনের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ বলো। আপনি আমাদের সাথে এরকম করে কেন কথা বলছেন? মাছ পথে আটকে দিয়েছেন, আটকে দিয়ে বেহুদা আলাপ করতে লেগেছেন কেন? দেখছো সাদ্দাম, এই মেয়ের কত বড় সাহস আমার মুখের উপর কথা বলে। এই 2 টাকার মায়ের এত বড় সাহস আমার মুখের উপর কথা কয়। এত বড় সাহস এই পোলার! আপনি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করছেন? মাছ পথে আটকে আমাদের সাথে বেহুদা আলাপ কেন করছেন? বস আমরা এখন দেই খেলামু, আপনি একদম চিন্তা করবেন না বস। আমার হাতে ব্যথা দেয়, আর এর জন্য দায়ী ওই মাঝি। ওই মাঝি যদি এই অচেনা পোলারে মাইয়ার এই গ্রামে আশ্রয় না দিত, তাহলে এই পোলার সাহস হইতো না আমার হাতে ব্যথা দেওয়া। সাদ্দাম, এই মাঝিরে আমার সামনে হাজির করবি। এই গ্রামের কেউ আমার সামনে উঁচু গলায় কথা বলে না। আজকের দিনের ভিতরে এই মাঝিরে আমার সামনে হাজির করবি। বস আজকে রাতের মধ্যেই মাঝিরে আপনার কাছে আনতেছে, আপনি একদম চিন্তা করবেন না। আয়। তোমার সমস্যাটা কি বলতো? তুমি আজকে এই গ্রামের মোড়লের সাথে কেন গেঞ্জাম করলে? আমরা নতুন এসেছি এই গ্রামে, এরকম করে মানুষের সাথে যদি গেঞ্জাম করো তাহলে কি হবে? এই যে আরেকটা কথা, তখন থেকে আমি বকর বকর করে যাচ্ছি, তুমি কোনো কথা বলছো না, চুপ করে আছো। তোমার এই স্বভাবটা আমার সব থেকে বেশি জঘন্য লাগে। কেন কথা বলো না? হ্যাঁ, আমার সাথে কথা বলতে তোমার সমস্যাটা কি? তুমি আমার সাথে কথা বলবে না, তুমি আমাকে ধরবে না। আমাকে কেউ ধরলে তোমার খুব লেগে যাচ্ছে। ওই লোকটা যে আমাকে ধরেছিল, তোমার কোনো সমস্যা আছে? কথা বলছো না কেন? এই যে আমরা 2 দিন থেকে এখানে আছি, আমাকে তুমি কখনো কথা বলছো না, আমার সাথে ঠিক মতো ব্যবহার করছো না। আর এদিকে আমি তোমার জন্য এখানে চলে এসেছি, বাড়ি ঘর সব কিছু ছেড়ে। আমি কিন্তু আমার জীবনের সমস্ত কথা তোমাকে খুলে বলেছি, কিন্তু তুমি কিন্তু তোমার কোনো কথা বলছো না। আমি শুধু তোমার নামটাই জানি, আর কিচ্ছু জানি না। কেনে সমস্যা কি বলো আমাকে? চুপ করে কেন আছো? কথা বলছো না কেন? একদম চুপ। এত কথা বলো কেন তুমি? বেশি কথা বলো কেন তুমি? শুনতে চাও আমার জীবন কাহিনী? তুমি শুনতে চাও আমি কোথা থেকে আসছি, কি করি? এত কথা কম কেন বলি? শোনো তাহলে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার বাবা মারা গেছে। আমরা খুব ভালো একটা বাসায় থাকতাম, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর আমার মা কি করবে বুঝতে পারছিল না। তখন সে যেই কাজ পাইছে সেই কাজ কইরা আমাকে স্কুলে ভর্তি করাইছে। শেষবারের মতন সে একটা বড় লোকের বাসায় কাজ নেয়। সেখান থেকে একদিন আসার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবাও নেই, মাও নেই। তারপর বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল, কারণ আমি তার ভাড়া দিতে পারবো না। তারপর অনেকদিন ট্রেন স্টেশন, ফুটপাত, বাস স্টেশন এসব জায়গায় ঘুমিয়েছি। আমার সাথে আরো অনেক লোকজন ঘুমাতো। তারা কেউ চুরি করত, ছিনতাই করত, আমাকে বলেছিল করতে, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু হঠাৎ একদিন সারাদিন কোনো কাজ পাইনি, না খেয়েছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম আজকে চুরি করব। কি চুরি করব? জ্যামে একটা গাড়ি বসা ছিল, গাড়িতে একটা বড় লোক ছিল, তার হাতে একটা মানি ব্যাগ ছিল। সেই মানি ব্যাগটা নিয়ে দৌড় দিতে নিলাম, তার লোকজন আমাকে ধরে ফেললো। ধরে আমাকে ইচ্ছা মতন মারছিল। তখন যার মানি ব্যাগ আমি চুরি করছি সেই এসে বলল ওকে আর মারার দরকার নেই, এবং আমাকে উঠালো। উঠায় বলল যে তোমার তো অনেক সাহস, এই শহরের কেউ আমার সামনে কথা বলার সাহস পায় না, আর তুমি আমার মানি ব্যাগ চুরি করতেছো, চলো আমার সাথে। প্রথমে আমি যেতে চাইনি, তারপর ভাবলাম এরকম না খায় রাস্তার ভিতরে ঘোরার থেকে কারো আশ্রয়ে বড় হওয়া ভালো। সে আমাকে নিয়ে গেল, একটা স্কুলে ভর্তি করায় দিল। তারপর কিছুদিন পর থেকে আমার স্কুল ব্যাগের ভিতর নেশাদ্রব্য দিয়ে দিল। স্কুল শেষ করে আমি এগুলো বিক্রি করতাম। তারপর দেখতে দেখতে হঠাৎ অনেক বড় হয়ে গেলাম। দেখলাম যে আমি যা করেছি সবই তো ভুল, কিন্তু সরে আসার কোনো রাস্তা ছিল না। আর লোকটাও আমাকে তার আপন ছেলের মতন ভালোবাসতো, কিন্তু আমি তো তার আর আপন ছেলে ছিলাম না। তাই পরবর্তীতে সে আমাকে দিয়ে আরো অনেক বড় বড় কাজ করানো শুরু করলো। ছিনতাই, মানুষকে হুমকি দেওয়া, জমি দখল, আরো অনেক কিছু। তারপর সে যখন দেখলো এইসব কাজেও আমি অনেক পারদর্শী, তারপর সে আমাকে দিয়ে আরো অনেক বড় বড় কাজ করানো শুরু করলো, এবং শেষমেশ সে আমাকে দিয়ে খুন করালো। কি বললে? তুমি
তুমি খুন করেছো? হ্যাঁ খুন, কারণ এছাড়া আর আমার কোনো উপায় ছিল না। কারণ সেই লোকটা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে, তার জীবনের হুমকি ছিল, তাই আমাকে কাজটা করতে হয়েছে। পরে পুলিশের ঝামেলায় পড়ে আমাকে এরকম পালিয়ে বেড়াতে হচ্ছে। মাথাটা ঝিনঝিন করতেছে। বস এই বুইড়ারে লই আইছি, এই বুইড়াই যত সব নষ্টার গুড়া। আমি কি বুঝছি? আমার কোনো অপরাধ নেই। আমার কি অপরাধ আমি বুঝতেছি না কিছু। তুমি কিছু করো নাই না, তোমার কোনো দোষ নাই। তুমি ওই পোলা মেয়েরে তোমার বাড়িতে থাকতে দিছো কে? তুমি এই গ্রামে ওগো থাকতো দিছে দেখি ওই পোলায় আমার আজকে সাহস পেয়ে হাতে ব্যথা দিছে, আর তুমি কিছু করো নাই। তুমি কিছু করো নাই। তোমার সাথে ওর কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক ওই পোলা মেয়ের সাথে? কইতে হবে কে? আমার লগে কোনো সম্পর্ক নেই। আমি বিশ্বাস করেন, আমি এখন চিন্তাম না। ওরা আমার বাড়িতে থাকতে পেয়েছে, আমি কিছু থাকি আর কোনো আমি চাই না। তুই অগতুর বাড়িতে আশ্রয় দিছে দেখা বছর লোক বিয়াদবি করছে, এত সাহস পাইছে। ওই পোলা আমার হাতে ব্যথা দিছে তোমার আশ্রয় পাইয়া। তুমি যদি এই গ্রামে থাকতে না দিতা, তোমার বাড়িতে থাকতে না দিতা, তাহলে এই পোলা সাহস পাইতো না। এখন তুমি ওই পোলা মাইয়ারে আমার সামনে হাজির করবা, আমি ওকে বিচার করব। তুমি জানো না এই গ্রামে আমার সামনে কেউ গলা উঁচু করে কথা কয় না। এই মাঝি তোমার কারণে আজকে ওরা এই সাহস পাইছে। কিভাবে ওগো আমার সামনে হাজির করবা এটা করো। আপনি আপনার টাকা আইনে ওরা কিছু জানে না, ওরা কিছু বুঝে না। বস এই বুইরার থেকে এভাবে কথা বাড়ি করান যাবে না, ওরে আপনার ববলিলে সঙ্গ দেখাই দেয়। নেন জিনিস মাইগা দেন। বস আমার তো মনে সময় হয়ে গেছে, তাহলে কালকে এই কামটা সেরে ফেলাই। পরিস্থিতি ভালো না বস, আজকে মোড়লের সাথে বিরাট এক ঝামেলা হয়ে গেছিল, আমি মারা পড়তাম একটু জন্য। ওকে বস, আমার মাথা রইল, তাহলে কালকে এই কাজটা সেরে ফেলাই। ওকে বস, ওকে। স্যার আসসালামু আলাইকুম। স্যার, বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী দেলোয়ার হোসেন খানের একমাত্র বিশ্বস্ত লোক আরিয়ান, খুনটা নাকি তারই কথাই সে করেছে। আরিয়ান তো নিজের মুখে নাম বলেছে, আর কি কিছু বলেছে নেতা কোথায় থাকে বা কিভাবে আমরা তাকে? না স্যার, এখনো কিছু জানতে পারিনি। আর আমি বেশি প্রশ্ন একদমই করছি না, কারণ বেশি প্রশ্ন করলে স্যার সন্দেহ করতে পারে। আমাকে আর কিছুদিন সময় দেন স্যার, আমি সব কিছু বের করবো। স্যার, আমার যতটা মনে হয়েছে আরিয়ানের আসলে কোনো দোষ নেই। ও ভেবেই নিয়েছে যে যে লোকটা তাকে ছোট থেকে মানুষ করেছে, তাকে বড় করেছে, যত্ন করেছে, ভালোবেসেছে, সেই মানুষটার হয়ে এই কাজগুলো করা তার দায়িত্ব। স্যার, তাই বলছে কি শাস্তি হলে তার শাস্তিটা যেন একটু কিছুটা মওকুফ করা যায়। স্যার, এমনটা তো করা ঠিক হবে না, কিন্তু তুমি যেহেতু বলছো আমি অবশ্যই চেষ্টা করবো তোমার কথা রাখতে। তোমাকে আর একদিন সময় দেওয়া হচ্ছে, সব জেনে আমাদেরকে জানাবে। এখন রাখছি স্যার, আসসালামু আলাইকুম। কি হয়েছে বলো তো? আমার একটা বান্ধবীর সাথে কথা বলছিলাম, ওকে ফোন করে বলেছিলাম যে খোঁজ নিতে, ওদিকের খবর কি অবস্থা সেটা জানতে। আমাকে কহিল কি জানো, বলেছে যে ওদিকে নাকি আমাকে সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। আমি বললাম ওদিকটা একটু সামাল দিয়ে রাখ। বুঝতে পেরেছো তো কি একটা অবস্থা বলো তো? তুমি এখনো আমার সাথে মিথ্যা বলছো? তুমি যে আইনের লোক সেটা তো আমি জানি। ওই দিন ফোনে তোমার সব কথাই আমি শুনেছি। আমি চাইলেই তোমাকে শেষ করে দিতে পারি, কিন্তু কেন শেষ করবো না জানো? কারণ আমার তোমাকে ভালো লেগেছে। এর জন্য আমি তোমাকে আমার জীবন কাহিনীও বলে ফেলেছি। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেও না।
আমি তোমাকে কিছু করবো না। দাঁড়াও, আমি আইনের লোক হতে পারি, কিন্তু আমার একটা বিবেক আছে। দেখো, আমি চাই এই মামলায় তুমি আমাকে হেল্প করো। কে এই নেতা, কি নাম তার, সে কোথায় থাকে, সমস্ত ইনফরমেশন তুমি প্লিজ আমাকে এনে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কোনো প্রকার কোনো ক্ষতি হতে দেব না। প্লিজ আমাকে একটু হেল্প করো, সবকিছু আমাকে এনে দাও। কি লোক কি আপনার বুঝলাম না, মানে আপনি একলা এই সন্ধ্যার সময় ভর সন্ধ্যায় কই যান আপনি? ভাইজান, আমি চলে যাচ্ছি। এই টাকাগুলো আপনি রাখেন, আর আপনি যে উপকারটা করলেন আমার, আমি কোনোদিনও ভুলবো না। আপনার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া রইল। এটা কোনো কথা বলেন? আমি কি টাকার জন্য আপনার ঘরে দেখা দিচ্ছি? ভাই, আমার লজ্জা দিয়েন না, এই টাকা আমি রাখতে পারবো না। ভাই, টাকাটা আপনি রাখেন। আপনার যে নতুন সন্তান দুনিয়াতে আসতেছে, তার জন্য আমার ছোট্ট উপকার। কিন্তু আপা যাবো না আপনার সাথে? আপনার আপা যাবেন আমার সাথে, কারণ আপনার আপা তার নিজের দায়িত্ব নিজেই নিতে পারবে। উনি ওনার অভিভাবক, তাই আমি একাই যাচ্ছি। ভালো থাকবেন। কিছু মনে করেন না, আমি আপনার উপরে অনেক খুশি আছি। আপনি যে দোয়া দিচ্ছেন সেই দোয়াটাই আমার জন্য কাজে দেবে। দয়া করে আপনি এই টাকাটা নিন না, আপনি পারেন না, এই টাকাটা দিতে পারেন না, মাফ করে দিন, মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আসি ভাইজান। কিসে ম্যাডাম? আরিয়ান সাহেবরে দেখলাম একলা বেরিয়ে গেল, আপনি আবার এখন একলা বেরিয়ে গেলেন। আপনি মনে কিছু এসে আমি কিছু বুঝতেছি। বারেক ভাই, আপনাকে কিছু বোঝার দরকার নেই। আসলে আপনাকে একটা কথা বলা হয়নি, আমি পুলিশের লোক, একটা মিশনে এসেছিলাম, এই জন্য এই ছদ্মবেশ। আপনাকে অসংখ্য ধন্যবাদ বারেক ভাই, এই যে বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য করেছেন, আমাদেরকে এখানে আশ্রয় দিয়েছেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এই যে আমরা আপনাদের কাছে এতদিন ছিলাম, এই কথা আপনি কারো কাছে শেয়ার করবেন না। এখানে যা যা কিছু হয়েছে সবকিছু ভুলে যান। ভাবেন যে আমরা কখনো আসিনি। পৃথিবীটা গোল, হয়তো কখনো দেখা হয়ে যাবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যে উপকার আমাদের জন্য করেছেন, সেজন্য আমি আপনার কাছে আবার আসবো। আসি বারিক ভাই, ভালো থাকেন। আরিয়ান, আরিয়ান থামো, তুই প্লিজ আমাকে সাহায্য করো। তোমাকে কি হেল্প করবো? আমার জীবনের সব কথাই তো তুমি জানো। এখন শুধু একটা কাজ করতে পারি, তোমার কাছে আত্মসমর্পণ। আমি তোমাকে সেটা বলিনি, আমি তোমাকে বলছি তুমি নেতাকে ধরিয়ে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি। আমার কথা বোঝার চেষ্টা করো আরিয়ান। তুমি যদি একটু বোঝো, তুমি যদি একটু চাও, তাহলে কিন্তু আমরা দুজনে সারা জীবন একটু ভালো থাকতে পারি। মেঘলা, তুমি একজন পুলিশ অফিসার, সমাজে তোমার অনেক সম্মান আছে। আমি চাই না আমার মতন একটা লোকের সাথে তোমার জীবন জড়িয়ে তোমার সম্মান নষ্ট হোক। সমাজে পড়ো আমি করি না আরিয়ান, যদি করতাম তাহলে আজকে পুলিশ অফিসার হতে পারতাম। আমি তোমাকে ভালোবাসি, আর আমি জানি যে যে সমস্ত কাজ আজ পর্যন্ত তুমি করেছো, এগুলো তুমি নিজে থেকে করো, তোমাকে দিয়ে করানো হয়েছে। তাই আমি বলছি, তুমি প্লিজ তোমার নেতাকে ধরিয়ে দাও। অপরাধী শাস্তি হোক আরিয়ান। সত্যি বলছো? তুমি সত্যি আমার জীবন পাল্টে দিতে পারবে? কেন পারবো না আরিয়ান? তুমি আমাকে ট্রাস্ট করো, আমি তোমাকে কথা দিচ্ছি। তোমার হাতটা দাও, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। প্লিজ ট্রাস্ট করো। চলো।
মাঝি? ডিভোর্স দিব। আমি তোর সাথে আর সংসার করব না। তুমি আমার ভাইকে বাজার করতে বলছো, আর এখানে কোনো প্রবলেম নাই। আজকে সারাদিনই বাসায় গ্রাম খেলতে যান না আজকে? এই আমি কি আলু ভর্তা ডাল খাওয়ার মানুষ? আমার স্ট্যাটাস এসে যায়। আমি চলে যাব, আমি আপনাদের সবাইকে রাস্তায় নামিয়ে ছাড়বো। কি এটা ডিভোর্স? তুমি কি বহুবার করে ডিভোর্স দিয়েছে? আর তুমি কষ্ট করে একটু রান্না করতাম। কি? আমি রান্না করব? আমি কি আপনাদের বাড়ির চাকর নাকি? আইরনটা করে সাথে সাথে আপনি আমার জন্য বলে দিয়ে আসবেন। আমার এত কথা শুনতে ভালো লাগছে না। দুপুর হয়েছে, খাবো এখন। 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে আসবে। যা। কালনা নিনি সব ইনফরমেশন তোমার দিতে, তাই না? কালনা নিনি সবকিছু নষ্টের মূল। সেই বাসার মধ্যে এসে আপনার বোনের সাথে বেডরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেন আড্ডা দিবে? মুখ সামলায় কথা বলো। সামলায় ভাইয়া! আমি কি বলতে পারি না? পারি তো বলতে নাকি? এই ব্যাপার কি হয়েছে? অসম্ভব তো চিৎকার চেঁচামেচি। ভাইয়া দেখো না, আমি কয়দিন ধরে কিছু খাইনি। বৌমা তুমি? এত কিছু পরে সত্যি আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই।